নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে ভোটের চিত্র ততই পরিবর্তন হচ্ছে করিমগঞ্জ আসনে। কংগ্রেস ও এআইইউডিএফ দুই দলই বিজেপিকে তাদের মূল প্রতিদ্বন্দ্বী বলে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে করিমগঞ্জ আসনে শাসক দলের প্রার্থী হয়ে দলের দুই বিধায়ক সহ জেলা স্তরের নেতারা জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে পিছিয়ে নেই কংগ্রেস দল এবং তার প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কংগ্রেস প্রার্থী চৌধুরী পালে হাওয়া তুলতে সরাসরি মাঠে নেমে প্রচার চালাচ্ছেন দুই জেলার আইনজীবীরা। সোমবার প্রার্থীর হয়ে করিমগঞ্জ থেকে শুরু করেছেন প্রচার অভিযান আইনজীবীরা। এদিন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রার্থীর পক্ষে ভোট প্রচার চালান তারা। আইনজীবীরা সোমবার করিমগঞ্জ জেলা নিলামবাজার, পাতাকান্দি, সোনাকিদা, কাটালতলী, চুরাইবাড়ি, লোয়াইপুয়া, বাজারিছড়া, কটামণি, কাসিমগঞ্জ, বারৈগ্রাম, মোল্লাগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে জোরদার প্রচার চালিয়েছেন। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। এই সরকারকে পরাজিত করে একটা নতুন সরকার ভারতের জনগণের জন্য অত্যন্ত দরকারি। আমরা এই গুরুত্বপূর্ণ নির্বাচনে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে অত্যন্ত যোগ্য ব্যক্তি বলে মনে করি এবং তার পক্ষে আমরা আইনজীবী হিসাবে প্রচার অভিযানে বেরিয়েছি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দীর্ঘদিন থেকে সিআরপিসির সঙ্গে যুক্ত হয়ে এবং অন্যান্যভাবে আসামের সমস্ত ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘুদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তিনি আদালতের ভিতরে এবং বাইরে এই নিয়ে প্রতিবাদ করেন। বিগত দিনে যখন গরুকুটিতে উচ্ছেদ হয়েছিল, যে অমানবিক উচ্ছেদ হয়েছিল, সারা আসাম এবং সারা পৃথিবী এবং সারা বিশ্ব দেখেছে। সে এমন অবস্থা হয়েছিল, পুলিশের গুলিতে নিহত এক শ্রমিকের বুকের উপর ফ্যাসিবাদী কায়দায় বুকের উপর লাফিয়ে পড়েছিল যে ফ্যাসিস্ট সরকারের কিছু লোক। সেই ধরনের জায়গায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুধুমাত্র তিনি নিজে নন, আসামের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে সেখানে গেছেন, সেখানে লোকের কথা শুনেছেন, তার নিয়ে প্রতিবাদ করেছেন, হাইকোর্টে মামলা করেছেন এবং চলছে, সেই মামলা এখনো চলছে। হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে যদি নির্বাচিত করা যায়, আসামে এই ধরনের অন্যায় অবিচার এক মুহূর্তে বন্ধ করে দেওয়া যায়। এই সরকারের বিরুদ্ধে আমাদের বর্তমানের যে প্রতিনিধিরা রয়েছেন তারা কেউ কোনো কথা বলেননি, কেউ কোনো প্রতিবাদ করেননি। ভারতবর্ষের সার্বিক পরিস্থিতি যদি আপনারা বিবেচনা করেন তাহলে হলফ করে বলা যায় দেশে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। দেশের সংবিধান সুরক্ষিত নয়, দেশের গণতন্ত্র সুরক্ষিত নয়, প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয়, অর্থনৈতিক অধিকার সুরক্ষিত নয়, রাজনৈতিক অধিকার সুরক্ষিত নয়, এমনকি সামাজিক অধিকারও সুরক্ষিত নয়। ভারতবর্ষের প্রত্যেকটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য সব ডিপার্টমেন্ট আপাতমস্তক দুর্নীতিতে ব্যস্ত। ভারতবর্ষের প্রত্যেকটি সিস্টেম খারাপ। ভারতবর্ষে ইডি থেকে শুরু করে সিবিআই, প্রত্যেকটি ইনভেস্টিগেটিং এজেন্সি নিরপেক্ষতা হারিয়েছে। এই অবস্থায় আমরা বলতে পারি ভারতবর্ষে অলিখিত ইমার্জেন্সি চলছে। যখনই ভারতবর্ষে ইমার্জেন্সি চলে, যখনই দেখা যায় ভারতবর্ষের দুর্দিন, স্বাধীনতার আপনার ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন তখনই বুদ্ধিজীবী সমাজ, মহিলা সমাজ, যুব সমাজ ঘরে বসে থাকতে পারে না। সেই দেখেন আমার সংসদীয় সমষ্টি থেকে দুটা সমষ্টি কাটা হলো, এটাই যে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস একটা বিরল ঘটনা। এক সমষ্টি থেকে কিভাবে দুইটা সংবিধান সভা সমষ্টি কর্তন করা হয়, তাহলে অন্তত আমরা একটি সমষ্টি ফিরিয়ে পেতাম। বরাকের জনসাধারণ ওনারা গিয়েছিলেন গুয়াহাটিতে, অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় আমি দেখেছি আমার কলিগ দাদা শিশিরদের বক্তব্য রেখেছে, অন্যান্য বক্তব্য করেছে বরাকের একটা মানে সমষ্টি পুনরুদ্ধারের জন্য। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সরকার কোনো বার্তা দেবে, ওনারা বলে যে এই ডিলিমিটেশন নাকি ইলেকশন কমিশন করেছে। আরে ভাই, ডিলিমিটেশন ইলেকশন কমিশন করে, আজকে নির্বাচনে তো ইলেকশন কমিশন করছে, তাহলে ভোট নেবে কে? ভোট নিবে নমিনেশন থেকে শুরু করে নমিনেশন উইথড্রয়াল, নমিনেশন প্রক্রিয়া, ভোট কাস্টিং ইভেন্ট যদি রেডি করে তাহলে আসাম পুলিশের ভূমিকা থাকবে। ডিলিমিটেশন যদি ইলেকশন কমিশন করে থাকে, সব সব রেডি করে দিয়েছিল আসাম সরকার। সুতরাং এই সময় কি বরাক মহাশয়কে ভোট দেওয়া একদম উচিত না আমি মনে করি, কারণ বরাকের সাথে